গীতা আর স্বস্তিকের কাণ্ড দেখে খুশি হলো গীতার মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাত্বিকের সাথে ঝামেলা হতে থাকে গিনির। গিনিকে স্পষ্ট জানিয়ে দেয় সাত্বিক যে কোনোদিন গিনিকে স্ত্রীর সম্মান দিতে পারবে না। স্ত্রীর সম্মান যদি কেউ পায় তাহলে সেটা গীতা। গীতা ছাড়া অন্য কাউকে স্ত্রীর সম্মান দেওয়া সম্ভব নয়। তারপরেই সাত্বিকের কথাগুলো শুনে গিনি বলে, পারবে না, তুমি পারবে না গীতাকে নিজের স্ত্রীর সম্মান দিতে, কারণ গীতা তোমার ভাইয়ের বউ। সেই কথাটা হয়তো তুমি ভুলে গেছো সাত্বিক। সাত্বিক বলে, না, আমি কোনো কিছুই ভুলিনি, আমার সবটাই স্পষ্ট মনে আছে। ওদের মধ্যে কোনো সম্পর্কই নেই, এমনকি ওরা বিয়েটাও করেনি, আমি 100% শিওর। আর এটা শোনার পর গিনি তো চমকে গেছে আর বলে, কি বলছোটা কি তুমি? তুমি এতটা নিশ্চিত কি করে? সাত্বিক বলে, আমি এতটাই নিশ্চিত, বিশ্বাস না হয় তুমি নিজেই দেখে নেবে, আর কয়েকদিন পরে অপেক্ষা করো, তারপরেই বুঝতে পারবে তোমাদের জন্য কত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এর মধ্যেই গিনি তখন বলে, শোনো, তোমাকে একটা কথা আজকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি যদি তোমাকে না পাই তাহলে তোমায় আমি কাউকে পেতেও দেব না। এই কথাটা মনে রেখো। এই এই গীতাকে প্রয়োজন পড়লে আমি শেষ করে ফেলবো, তবুও আমি তোমার সাথে গীতাকে সুখে শান্তিতে সংসার করতে দেখব না। কথাটা শোনার পরেই সাত্বিক তো প্রচণ্ড রেগে যায়, আর রেগে গিয়ে বলে, গিনি, মুখ সামলে কথা বলো, নিজের বোনকে নিয়ে এই সমস্ত কথা বলতে তোমার গায়ে একটুও বাজছে না, তাই না? গিনি তখন বলে, না, সত্যি বাজছে না। কেনই বা বাঁধবে বলো? তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তো তুমি পাবেই, তার জন্য তুমি রেডি থেকো। এর মধ্যেই চলে এসেছে জাগৃতি আর বলে, কেন কেন তুই এরকম ছেলে মানুষই করছিস সাত্বিক? গীতা তোর ভাইয়ের বউ, আর তুই সেই সমস্ত সব কিছু জেনেও তুই গিনির সাথে এইরকম নোংরা ব্যবহার করছিস। আমি ভাবতেই পারছি না যে তুই আমার ছেলে। তারপরেই সাত্বিক বলে, দেখো মা, যেটা ভাবতে পারছো না সেটা তোমার দোষ, কিন্তু যেটা সত্যি সেটা তো অস্বীকার করা যায় না, বলো? আর এটা একদমই সত্যি কথা যে স্বস্তিক গীতাকে বিয়ে করেনি। ওদের এই বিয়েটা একটা জাস্ট ছেলে খেলা, এছাড়া আর কিচ্ছু নয়। জাগৃতিকে স্পষ্টভাবে সাত্বিক বলে, যদি পারো তো এইটা আমাকে দেখাও, গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে স্বস্তিক, আয়োজন করো বিয়ের, আমিও দেখতে চাই কি করে গীতা এই বিয়েতে রাজি হয়। জাগৃতি তখন বলে, ঠিক আছে, এটাই তাহলে হোক, গীতার সাথে আমি স্বস্তিকের বিয়ের ব্যবস্থাটাই করছি। আর এর মধ্যেই গিনি তখন বলে, হ্যাঁ মা, আমারও সেটাই মনে হয়, করুন ব্যবস্থা, তারপরেই আমি সাত্বিককে জব্দ করে দেব। অন্যদিকে দেখা যায় যে ধ্রুবর অফিসার ধ্রুবর কাছে ফোন করেছে গীতা। ধ্রুবচন্দ্র বলে, কি ব্যাপার, কে বলছেন? গীতা তখন বলে, আমি গীতা এলএলবি বলছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি দেবরূপা হত্যাকাণ্ডের কেসটায় যে চার্জশিট পেশ করেছেন সেটা কি আদৌ ঠিকঠাক? তখনই ভয় পেয়ে গেছে ওসি আর বলে, আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? আর কেসটা তো অনেকটা এগিয়েও গেছে, এই সমস্ত পুরনো কথাটা তো আমি অত বলতে পারবো না। গীতা তখন বলে, বলতে পারবো না বললে তো হবে না, বলতে হবে। হ্যাঁ, আপনি বলতে বাধ্য, আমি যেটুকু জিজ্ঞেস করব আপনি সেটুকুই বলবেন। তা কত টাকা পেয়েছেন এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য? কথাটা শোনার পর তো প্রচণ্ড রেগে যায় ওসি আর বলে, দেখুন, মুখ সামলে কথা বলুন, আপনি কি যাতা বলছেন? যা হয়েছে সেটাই বলেছি, ওই মহিলাটা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে, সেইভাবেই চার্জশিট পেশ করা হয়েছে। গীতা বলে, ভুল কথা, সম্পূর্ণরূপে ভুল কথা, এগুলো পুরোপুরি একটা মিথ্যে ঘটনা। দেবরূপার শ্বশুরমশাই শুনেছিলাম একটা ভেরি আছে, তা এটা কি ঠিক? তখনই ওসি বলে, হ্যাঁ, কেন বলুন তো? তখনই গীতা বলে, তা ওই ভেরির বড় একটা মাছ আপনি নন তো? শোনার পর তো ফোনটা কেটে দেয়। এরপরে ওসি তখন এরপরেই বড়বাবু অর্থাৎ গীতার বড়বাবু বলে, কী হলো গীতা, সব ঠিক আছে তো? কি বললেন উনি? গীতা তখন বলে, দাঁড়ান বড়বাবু, দাঁড়ান, এক্ষুনি এই ক্ষিতীশবাবুর কাছে 1 মিনিটের মধ্যে একটা ফোন আসবে, আমি যদি খুব ভুল না হই। বলতে বলতে ক্ষিতীশ দেবরূপার হাজব্যান্ডের কাছে একটা ফোন এসেছে। ফোন করেছে ওই থানার ওসি আর বলে, গীতা এলএলবিটাকে? তখনই ক্ষিতীশ বলে, কেন বলুন তো? ওসি বলে, যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তরটা দিন, তাহলে ভালো হবে। এরপরে দেবরূপার স্বামী বলে, উনি একজন অ্যাডভোকেট, আমার পাশেই বসে আছে। তারপরেই ধ্রুববাবু বলে, ও কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে, তোমার স্ত্রীর হত্যাকাণ্ডকে নিয়ে আবার কিন্তু জলঘোলা করতে চাইছে, তাই একটু সাবধান। এরপর গীতা নিজেই ফোনটা কেড়ে নিয়ে বলে, জানতাম বড়বাবু, ফোনটা যে আপনি করবেন সেটা আমি আগেই জানতাম, আর আপনি প্রমাণ করে দিলেন ওই ভেরির একটা বড় মাছ আপনি নিজে, বলেই ফোনটা কেটে দেয়। এরপরেই তখনই এই থানার ওসি বলে, তা অগ্নিকন্যা কি ভাবছো এবার? অগ্নিকন্যা বলে,
বড়বাবু এই ক্ষিতীশবাবুর ওপর নজর রাখবেন তো, কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিট করছে, আমার সমস্ত ইনফরমেশনটা চাই। এরপর ক্ষিতীশ বলে, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন ম্যাডাম। গীতা বলে, আসল কেসটা কি বলবেন আপনি? আপনি তো এত সহজে বলবেন না। অগ্নিজিৎ মুখার্জিকে টাকা খাইয়ে কেসটা ধামাচাপা দিতে চেয়েছেন, তাই না? কিচ্ছু করতে পারবেন না। সত্যিটা সামনে আনবো আমি, দেখি কি করতে পারেন। এই কেসে আরও একটা মেয়ের নাম জড়িয়ে আছে, তার নাম দোয়েল। আমিও সেই ইনভেস্টিগেশনটা শুরু করছি। অন্যদিকে দেখা যায় ভজন বলে জাগৃতিকে, আপনি যাই করুন না কেন, গীতাকে আটকানো যাচ্ছে না। গীতা ওই দেবরূপার হত্যাকাণ্ডের কেসটাকে নিয়ে আবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। জাগৃতি বলে, আমি তো চেষ্টা করে যাচ্ছি ভজন, আমি আর কিভাবে চেষ্টা করলে হবে সব কিছু? আমি না পারছি না। ভেবেছি স্বস্তিকের সাথে গীতার বিয়ের ব্যবস্থা করে ওকে আটকানোর চেষ্টা করব, নিয়ম কানুন বাধা দিয়ে যদি কোনো লাভ হয়। কিন্তু ভজন তখন বলে, ওই মেয়েকে আটকানো অতটাও সহজ নয়। আমি খুব হাড়ে হাড়ে ওই মেয়েকে চিনি। এরপরে গিনি বলে, তাহলে কি করে আটকানো সম্ভব বলো, আমিও তো সেটাই জানতে চাই। আর তখন ভজন বলে, জানি না কি হবে, তবে ওই মেয়েকে আটকাতে হবে। এর মধ্যেই চলে আসে ভজনের হবু স্ত্রী আর বলে, আটকানোর একটা উপায় আছে। জেঠুমণি একটা উপায় বার করে ফেলেছে। শুনলাম গীতার মায়ের কাছে নাকি অলরেডি ডিভোর্সের পেপার দিয়ে এসেছে, যাতে গীতা আর স্বস্তিকের ডিভোর্সটা হয়ে যায়। কথাটা শোনার পর জাগৃতি চমকে যায় আর বলে, এসব আবার কি কথা? আর অন্যদিকে তখনই প্রলয় বলে, হবে হবে, গীতা অনেক কিছুই করতে পারবে আর তোমাদেরও সর্বনাশ হবে। বৌদি, একটা কথা মনে রেখো, দাদা কিন্তু সর্বনাশ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে না, সেখান থেকে দাদা একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছে। এরপর জাগৃতি বলে, প্রলয়, ভুলে যেও না আজকে তোমার দাদার পয়সাতেই কিন্তু সব কিছু হয়েছে, এই বাড়ি গাড়ি এমনকি তোমার ব্যবসাটাও। তখনই প্রলয় বলে, জানি তো, সব কিছু জানি, কিন্তু বৌদি, তাই বলে যে ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে পারবো না তেমনটা তো নয়, তাই না? ঠিককে ঠিক আর ভুলকে তো ভুল বলতেই হবে, তুমি সে যতই যাই বলো না কেন। এরপর জাগৃতি বলে, ওই মেয়েকে শায়েস্তা করতে হলে আমি জানি না কি করাটা দরকার। এর মধ্যেই পদ্ম আর গীতার মা দুজন মিলে রান্না করছিল। তার মধ্যেই চলে এসেছে স্বস্তিক আর বলে, মা মা, আমি চলে এসেছি, এই যে গাঁটছড়া নিয়ে। এটা দেখার পর গীতার মা তখন বলে, এ কি জামাই তুমি? মেয়ে কোথায়? মেয়ে আসেনি, আর গাঁটছড়া নিয়ে তুমি এসেছো? স্বস্তিক বলে, হ্যাঁ, কি একটা নিয়ম আছে না, গাঁটছড়া খুলতে হয়, তাই আমি নিজেই নিয়ে চলে এসেছি। আপনার মেয়ে তো কোনো নিয়মকানুনই মানতে চাইছে না, তাই সব কিছু আমি মানার চেষ্টা করছি। এ কি, এখানে এগুলো কি রান্না হয়েছে? এটা ডাল তো, তাই না? তখন গীতার মা বলে, হ্যাঁ, পাশেরটা আলুর চোখা। স্বস্তিক বলে, ডাল, আলুর চোখা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভাতও রয়েছে দেখছি। তা বলছে, আমাকে দুটো ভাত দেন না। কথাটা শোনার পর গীতার মা খুব খুশি হয়ে যায়। আর তার মধ্যেই চলে এসেছে গীতা। গীতা রীতিমতো আরেকটু হলেই পড়ে যাচ্ছিল, আর তখন পড়েও যায় স্বস্তিকের গায়ের উপরে। আর যেটা দেখার পরেই গীতার মা একটু অবাক হয়ে যায়। আর অন্যদিকে গীতার মা বলে, বাবা, তোমার বাবা এই যে ডিভোর্সের পেপার দিয়ে গেছে, আমি তাকে বলেছিলাম তুমি কোনোভাবেই সই করবে না, আমার মেয়ে যদিও সই করে দেয়, তুমি সই করবে না তো? স্বস্তিক বলে, কোনো প্রশ্নই আসছে না, কারণ আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি।